হোস্টেলে দিয়েই গাবলা কিন্তু সরাসরি বিয়ের পিঁড়িতে। হ্যাঁ বন্ধুরা, একদম বিয়ের পিঁড়িতে। ডেট কবে? ভিডিওটা দেখতে থাকো। তার আগে বলি বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি পুরোপুরি, সেটা বলতে পারছি না, গলার কন্ডিশন খারাপ, বুঝতেই পারছো। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো আছো এটুকুই আশা করি। আর নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। একটা রব খুব উঠেছে যে হোস্টেল 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 হোস্টেল, কার না কৃষাণু ও হোস্টেলে চলে যায়। কে পাঠাবে হোস্টেলে? তার মা। আচ্ছা, তার মা কখনো নিজে মুখে বলেছে? তার মা দেখিয়েছিল যে সে কোর্টে গেছে, বিশেষ কাজে কোর্টে গেছে। তো আমরা কিন্তু এটা সীমাদির কাছ থেকেই জানতে পেরেছি যে তার মা চায় তার সন্তানকে হোস্টেলে রাখতে। এবার দেখো, একটা কথা এখানে মাঝখানে বলে নিই, ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, কারণ গতকালের যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে 5 মাস পর জানা গেল নাটক, তো সেখানে অনেকেই ভিডিও স্কিপ করে দেখেছো বা ভিডিও না দেখে কমেন্ট করেছো। তো সেখানে কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে কোন লাইভে কে বলেছে, কোনখানে কি বলেছে, আমি কিন্তু সবটা বলে দিয়েছিলাম। তারপরেও কিন্তু ভিডিও না দেখেই অনেকে বলেছো যে কোথায় বলেছে, আজকে সন্দীপের ভিডিওটা দেখো। আমি তো ওখানে বলিনি যে সন্দীপ বলেছে, কে বলেছে না বলেছে আমি কিন্তু সবটা ভিডিওতে বলেছি। তাই জন্য এই ভিডিওটার ক্ষেত্রেও আমি বলছি যে ভিডিওটা পুরো দেখো, স্কিপ করে দেখলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট মানে প্রশ্ন করতে হবে, তার চাইতে ভিডিওটা দেখে নেওয়াতে ভালো। কেউ কেউ বলেছো এ বাবা তুমি বলছো নাটক করছে, আমি বলিনি। যারা এই যে মূল চরিত্র হিরো হিরোইন সন্দীপ এবং তার স্ত্রী, তাদের মধ্যে থেকেই একজন বলেছে। কোথায় বলেছে না বলেছে সবটা বলেছি, তারপরে এত প্রশ্ন। তো যাই হোক, ওই জন্যই ভিডিওটা পুরোটা দেখো। এবারে হচ্ছে হোস্টেলের ব্যাপার। আচ্ছা, আমি মানলাম ও বসিরহাট কোর্টে গেছে, আমরা দেখেছি। ওর বিশেষ কাজে গেছে, বিশেষ একটা পদক্ষেপ নিতে গেছে, ওটা আমাদেরকে জানায়নি। হয়তো বা সন্দীপ বা সন্দীপের যারা আশেপাশে রয়েছে, মানে ওকে ঘিরে যারা রয়েছে, তারা হয়তো কোনোভাবে জানতে পেরেছে যে হ্যাঁ ওটা কৃষাণুকে হোস্টেলে দেওয়ার জন্য। আচ্ছা, এটা কোথাও আইন আছে কোনো দেশে? আমার আইন আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমাদের দেশে কোথাও কি আইন আছে যে মা ব্যভিচারিণী? ঠিক আছে, আমি একে ব্যভিচারিণী বলবো। বাচ্চাটা বাবার কাছে ঠাকুমার কাছে নিজের বাড়িতে, মানে খুব ভালোভাবে, খুব ভালোভাবে আছে। সেখানে কোথাও কোনো কোর্ট, কোথাও কোনো আইন আছে যে তাকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের বাড়ির থেকে বের করে নিয়ে তাকে হোস্টেলে পাঠাবার আইন? হ্যাঁ, যদি মা রাখতো তবু ঠিক ছিল, কিন্তু মাও রাখবে না, অথচ মা হোস্টেলে দেবে বাবার কাছ থেকে কেড়ে নিয়ে, যেখানে ছেলেটা খুব ভালোভাবে হেসে খেলে যেভাবে একটা বাচ্চা স্বাভাবিকভাবে থাকে ঠিক সেইভাবেই আছে। তারপরেও এটা কোথাও মেনে নেওয়া যায়? অথচ সবাই হোস্টেলে পাঠাবে হোস্টেলে পাঠাবে বলে একেবারে কি বলবো, রব উঠে গেছে। হ্যাঁ, হতে পারে ও হয়তো কৃষাণুর জন্য কোর্টে গেছে, কৃষাণুকে নিজের কাছে আনবার হতে পারে। হ্যাঁ, নিজের কাছে নিয়ে এসে তারপর হোস্টেলে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে সবাই বলছে কোর্টে গেছে কৃষাণুকে হোস্টেলে পাঠাবার জন্য, কৃষাণুকে হোস্টেলে পাঠাবার জন্য। কোর্ট কখনো রায় দেবে না যে মা তুমি যখন নিতে পারছো না, তুমি তো এখন প্রেমে হাবুডুবু খাচ্ছ, তাহলে বাবার কাছ থেকে টেনে নিয়ে গিয়ে, মানে প্রতিহিংসা পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ ব্যাপারটা কোর্ট কখনো মেনে নেয় বলে আমার মনে হয় না। সেটা মহামান্য আদালতই জানবে। তো সেটা নিয়ে ওখান থেকে, মানে নিজের শিকড় যেখানে গাড়া, কৃষাণুর শিকড় তো ওই বাড়িতেই গাড়া রে বাবা। ও ওই বাড়ির ছেলে, ওর বাবা রয়েছে, ওর ঠাকুমা রয়েছে, দাদু রয়েছে, সব আপনজনেরা রয়েছে। সেখান থেকে শিকড় উপড়ে ওকে হোস্টেলে পাঠাবে, সেই রায় মহামান্য আদালত দেবে। কি জানি, আমার সেরকম জানা নেই। হ্যাঁ, যদি ওর মাও ওকে না নিতে, মানে মা যেমন না নিতে রাজি, ঠিক সেই বাবাও যদি ওকে উপেক্ষা করতো, কেউ এইটা নিয়ে কোর্টের দ্বারস্থ হতো, তখন মানা যেত। কিন্তু এখানে তো ও দিব্যি রয়েছে, তাই না? তবু তোমাদের কথা অনুযায়ী মেনে নিলাম যে ওকে হোস্টেলে পাঠাবার ব্যবস্থা হচ্ছে, কৃষাণুকে। আচ্ছা, এত ছোট বয়সে হোস্টেলে কেউ রাখে? আমার মনে হয় না। কারণ আমি একজনের কমেন্ট দেখছিলাম, তিনি ইউএসএ থেকে ভিডিও দেখেন। তো ইউএসএ থেকে উনি বলছেন যে এখানে আমাদের ইউএসএতে পর্যন্ত এত ছোট বয়সে বাচ্চার হোস্টেল থাকে না।
ওটা একটা মানে কি বলবো, ফস্টার চাইল্ডদের রাখার মতন যেরকম একটা সংস্থা যাকে বলে ছোটো ছোটো শিশুদের পরিচর্যা করবার জন্য। যেমন আমাদের এখানে আছে কেজ বলে, যে বাবা মারা চাকরি করে ছোটো ছোটো বাচ্চাদেরকে সকালবেলা দিয়ে যায়, আবার রাতে নিয়ে চলে আসে তাদের অফিস আওয়ার্স শেষ হলে পরে। সেরকম আমাদের এখানেও আছে, ঠিক ওইখানে পর্যন্ত, অত উন্নত মানের একটা দেশ, সেইখানে পর্যন্ত কিন্তু ওই রকম আছে। তাহলে আমাদের দেশে কি এরকম এত ছোট বাচ্চার জন্য হোস্টেল বলে কিছু আছে? কি জানি, আমার অতটা জানা নেই। তো এটা অনেকের কমেন্ট বক্স থেকে আমি দেখতে পেলাম বলেই আমি বললাম যে অনেকেরই প্রশ্ন এটা, যে সত্যিই কি এত ছোট বাচ্চার জন্য হোস্টেল আছে? ওই রকম টাইপের জিনিস থাকবে যে দিনের শেষে বা রাতের শেষে, দিনের শেষে না রাতের শেষে সে বাড়ি ফিরে আসবে। কিন্তু এখানে বলছে যে হোস্টেলেই ছেলেটা থাকবে, পড়বে, লিখবে, মানে ওটাই ওর বাড়িঘর হয়ে যাবে। নিজের বাড়িঘর ছেড়ে রেষারেষির পাল্লায় পড়ে, বাবা মায়ের রেষারেষির পাল্লায় পড়ে, মা প্রতিহিংসা পরায়ণ জেদ করে ছেলেটাকে হোস্টেলে পাঠাবে। ঠিক এটা নাকি মহামান্য আদালত রায় দেবে। মানতে পারছি না, কেননা এইরকম রায় হতে পারে না। তবে এটা নিয়ে অবশ্য মিথ্যে কথা বলবো না, এটা নিয়ে অবশ্য গামলা কিছুই কিন্তু বলেনি। কিন্তু ওর পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই হোক, ওর বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই হোক, প্রচুর মুখ খুলেছে। তো আমারও মনে হলো ব্যাপারটা নিয়ে কিছু একটা বলা উচিত। তো আমার মতামতটাই আমি বলবো। দেখো, যদি মনে হয় যে গামলা ওর কাছে রাখবে না, কারণ ও একটা কথা অবশ্যই জোর দিয়ে একবার নয় বারবার বলেছে, এমন কিছু একটা ব্যবস্থা করব যেখানে ও বাবাকেও পাবে, মাকেও পাবে, মাকেও পাবে, বাবাকেও পাবে। তাহলে কি সেই ব্যবস্থা? তাহলে সেটা কি হোস্টেল, যেখানে ওর বাবাও গিয়ে ওর সঙ্গে দেখা করতে পারবে, ওর মাও গিয়ে ওর সঙ্গে দেখা করতে পারবে? এই ব্যবস্থাটাই কি ও বারবার বলতে চেয়েছিল? কিন্তু কেন সেটা করবে? যদি সেরকম মনে হয়, ওর তো নিজের মানে বাড়িতে ওর মা রয়েছে, একদম শক্ত সমর্থ, মানে গামলার মায়ের কথা বলছি। যদি প্রতিহিংসার ব্যাপার হতো না, প্রতিহিংসার ব্যাপার হতো, তাহলে কিন্তু অনায়াসেই কোর্টের দ্বারস্থ হয়ে ও কিন্তু সন্দীপের কাছ থেকে ওকে নিয়ে নিজের কাছে রাখতে পারতো। এবার দেখার কথা বলছো, ওর মা দেখে দিতে পারতো, কারণ সবটাই হচ্ছে পয়সার ব্যাপার। মেয়ে যেহেতু মানে বলবো পয়সা রোজগার করছে, পয়সা রোজগার করছে, আমরা দেখতে পাচ্ছি যে জিনিসগুলোকে সাপোর্ট করা উচিত নয় সেই জিনিসগুলোকেও কিন্তু মা সাপোর্ট করছে। তো অনায়াসে রাখতে পারতো, কিন্তু সেখানে বাবাকেও পাবে, মাকেও পাবে, সেই অর্থেই হয়তো হোস্টেলের কথা বলেছে। এবারে বলি, আমরা জানি ও কিভাবে উড়ে বেড়াচ্ছে, কিভাবে ঘুরে বেড়াচ্ছে তার পার্টনারের সাথে, নতুন পার্টনারের সাথে, সেটা আমরা সবাই জানি। যারা মানতে চাও না তারা আলাদা কথা, তারা মানতে চাও না, তারা জানো কিন্তু মানতে পারো না। মানে এতটাই ওর প্রতি বিশ্বাস, হয়তো তোমরা নিজেরা মানে হেরে যাব, প্রথম থেকে বলে এসেছি এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা গামলা করতে পারে না, তারপরে আমরা বুঝতে পারছি এটা করছে, যে এখন আবার স্বীকার করব, সেইটার জন্য তোমরা বলতে পারছো না। নাহলে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছো, বুঝতে পারছো। কারণ যে সমস্ত ক্রিয়েটার এই তথ্যগুলো তুলে ধরছে, তাদেরকে কিন্তু স্ট্রাইক মেরে মেরে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশেষ করে আরশ ভাই। প্রত্যেকটা সত্য কথা, ওদের পরপর এই ঘটনাবলীগুলো, গোপন ঘটনাবলীগুলো তুলে এনেছিল। ঠিক সেই কারণে কিন্তু আরশ ভাইয়ের চ্যানেলে আজকে 3টে স্ট্রাইক, সে দুখানা এবং তার হচ্ছে দালাল দিদি একখানা, মেরে কিন্তু চ্যানেলটা যাওয়ার পথে, কারণ সত্যগুলো তুলে ধরছিল। এবারে বলি, এই যে সত্যগুলো প্রত্যেকে আমরা জানি, এই মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকে জানি, কেউ মানি কেউ মানি না। তারপরে এসেও কমেন্ট বক্সে মানুষ বলে, তুমি কি সঙ্গে ছিলে? তুমি কি যখন ঘটনাগুলো ঘটছে তুমি কি দেখতে পাচ্ছ? আমি বলি কি, এগুলো সঙ্গে থাকতে বা সঙ্গে মানে থেকে দেখতে লাগে না, তাই না? কিছু কিছু জিনিস আছে, বোঝা যায়। আবার কেউ কেউ বলে সন্দীপের কাছ থেকে কত টাকা পাও? এদের না ভাবতে অবাক লাগে। মাঝে মাঝে মনে হয় প্রশ্ন করি যে তুমি বা তোমরা গামলার কাছ থেকে কত টাকা পাও? কারণ দেখো, যেটা সত্যি সেটার পাশে থাকতে গেলে টাকা লাগে না, আর সত্যের জয় সবসময় হয়, দেরিতে হলেও হবে, এটাই মানি। তো এই যে এতদিন ধরে গামলা ভিডিও দিচ্ছে না, হ্যাঁ আমি এতদিনই বলবো, কারণ গাজরের হালুয়া আগের দিন যে ব্লগটা দিয়েছিল সেটাই কিন্তু ওর আহ, বাড়ি থেকে, বাড়ি মানে বাপের বাড়ি থেকে কিন্তু শেষ ব্লগ। গাজরের হালুয়া সেই দিনই করেছিল, আমরা পরের দিন পেয়েছিলাম। তারপরে বসিরহাট কোর্টের, সেটাও কিন্তু বাড়ির বাইরে থেকে। তারপরে মিটিংয়ের, ওর হার্বাল প্রোডাক্টের মিটিংয়ের, সেটাও কিন্তু বাড়ির বাইরে থেকে। কিন্তু আমরা এই বাড়ির বাইরে থেকে ভিডিওগুলো কেন পাচ্ছি?
ভিডিও পাচ্ছি, বাড়ির বাইরে থেকে কেন পাচ্ছি সেটা মানুষ বুঝতে অসুবিধা হচ্ছে না? এই যে এই জিনিসগুলো এই একটার সঙ্গে একটা লিঙ্ক করো, তাহলেই বুঝতে পারবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তাহলে সঙ্গেও থাকতে হবে না, আর ওর পিছন পিছন অনুবীক্ষণ যন্ত্র নিয়েও ঘুরতে হবে না, ক্যামেরা নিয়েও। এই যে একটা মানুষ একটা মিটিংয়ে যাচ্ছে, সেটা নিয়ে তো একটা সুন্দর ব্লগ হতে পারতো, ব্লগ করতে পারতো যে আমি দেখো এই ড্রেস আপ করছি, বেরোবো, যাচ্ছি রাস্তা দিয়ে, পৌঁছে গেলাম মিটিং রুমে, মিটিংয়ে এই হলো, মিটিং থেকে বেরিয়ে বাড়ি আসলাম। কিন্তু কেন করলো? পারলো না। পারলো না এই কারণে আহ, ও এখন তার সাথে আছে। এবং ওই যে মিটিংয়ের শ্বাসটা দেখেছিলে, সেটা কখনোই মিটিংয়ের সাজ হতে পারে না। ওটা হচ্ছে মিটিংটা সেরে ঘুরু ঘুরুর সাজ। বা তার নতুন শ্বশুরবাড়ির, যেহেতু এখন বিয়ের মরশুম, তার নতুন শ্বশুরবাড়িতে কারোর বিয়ের নিমন্ত্রণ ছিল, সেখানে মানে যোগ দিতে গিয়েছিল। তো যাই হোক, আমরা এখন ভিডিও পাচ্ছি না, তবে হয়তো হয়তো আগামীকাল ভিডিও পাবো। কারণ আজকে দেখেছি একটা শর্ট ভিডিও, যেটার মধ্যে ওর বৌদিকে দেখা গেছে, ব্যাক সাইড, পিছন সাইডটা দেখা গেছে, পিছন দোলাচ্ছে, পিছন থেকে পিছন দোলাচ্ছে, সেটা ক্যামেরায় দেখাচ্ছে, সামনে আসে না। বিশ্বসুন্দরী স্পেশাল মানুষ তো, তাই সামনে আসে না, ক্যামেরা মুখের ওপর ফেললেও দুহাত দিয়ে এভাবে মুখ চাপা দিয়ে দেয়, আমরা দেখেছি। তো পিছন ঢুলাচ্ছে আমাদেরকে, সেটা দেখাচ্ছে। তো আশা করি কোথাও গেছে বা কিছু, একটা পিকনিকের কথা শুনেছিলাম, হতে পারে সেটা। তো সেই কারণে হয়তো আমরা আগামীকাল ব্লগ পেতে পারি। কিন্তু মানে এটা তো আমি রাত্রে ভিডিও করছি, মানে আগামীকাল সকালে হয়তো ব্লগ পেতে পারি। কিন্তু এই যে ভিডিও, এই কদিন প্রায় 6-7 দিন মতো আমরা বাড়ি থেকে ব্লগ পেলাম না, সেখান থেকে মানুষের মনে হয়নি যে মেয়েটা বাপের বাড়িতে থাকে, প্রতিদিন এত মানুষ ব্লগ চায়, যারা ওকে ভালোবাসে, যারা ওর অথেন্টিক ভিউয়ার্স, তাদের মনে প্রশ্ন জাগেনি? সেটাই আর কি। তো যাই হোক, এবারে হচ্ছে হোস্টেলের যে কথাটা বলছিলাম আর কি। তো আমার সহমত কি বলো তো, দেখো, মা মায়ের জীবন বেছে নিয়েছে, ঠিক আছে। আজকে সন্দীপ বলছে না যে আমি বিয়ে করব, বিয়ে বাপরে আর না, ওরে বাপরে আর না। কিন্তু সন্দীপের বয়সটা কি তোমরা ভাবো? সন্দীপের সারা জীবন কিন্তু মা বাবাও থাকবে না, কারোরই থাকে না। তাহলে সন্দীপ সারাটা জীবন কি নিয়ে বাঁচবে? এবং সন্দীপ নিজেও কিন্তু কথার মাঝখানে অনেকবার একাধবার করে বলে ফেলে যে নতুনভাবে সব কিছু শুরু করব, নতুনভাবে পথ চলা শুরু করব। আহ, এমনকি সীমা দিয়েও বলে ভাইয়ের বিয়ে দেবো। ঠিক কথা, একদম। কারণ সে যদি ডিভোর্স না হতে বিয়ে, মানে বিয়ের মতন বাদ বাকি সব কিছু করে ফেলতে পারে, তাহলে সন্দীপ কেন করবে না? স্বাভাবিক সেটাই। তাহলে আমি ধরে নিলাম আজ না হোক 5টা বছর পরে গিয়ে সন্দীপ বিয়ে করলো, তখন কৃষাণুর কত বয়স হবে? 8টা বছর বয়স হবে, তাই তো? 5টা বছর কি 7টা বছর পরে গিয়ে বয়স, মানে বিয়ে করলো, তখন কৃষাণুর বয়স হবে 8-10 বছর। একটা 8-10 বছরের ছেলে কত বড়! তার মা বাবা দুজনকেই কিন্তু প্রয়োজন। তখন যখন বাবার একটা নতুন সাথী আসবে, এদিকে তো মায়ের সাথী বাতি দাও, তখন ওই ছেলেটা কি নিয়ে বাঁচবে? অনেকে হয়তো বলবে, হ্যাঁ, সৎ মা কি খারাপ হয়? সৎ মা, তাহলে রামের মায়ের আগে সৎ কথাটা থাকতো না, ঠিক আছে? সৎ কথাটা কিন্তু থাকতো না, শুধু মাই থাকতো। তবু আমরা কিন্তু সৎ মাই বলি। হ্যাঁ, অনেক সৎ মা ভালো হয়, আমার নিজেরও দেখা আছে। আমার আশেপাশের মধ্যে আমি 1-2জন সৎ মাকে চিনি, তারা সত্যিই ভালো, মায়ের চাইতেও তারা বেশি করে এসছে, দেখেছি, এখনো করছে। তো কিন্তু সন্দীপের কপালটা অত ভালো নয় যে তার পরবর্তী স্ত্রী অত ভালোবাসবে, যে কৃষাণুকে মায়ের মতো দেখবে, হবে না। তাহলে আমার কথা অনুযায়ী আজ হয়তো সন্দীপ করছে না, সেই কারণে সন্দীপ ওকে রাখতে পারছে, ঠাকুমা শক্ত সমর্থ আছে, করতে পারছে। কিন্তু এই যে ব্রোকেন ফ্যামিলি, এটা তো ওদের ভাঙা ফ্যামিলি হয়ে গেছে। এই ব্রোকেন ফ্যামিলিতে মা একরকম, মায়ের জীবন, বাবার একরকম জীবন হবে। সেখানে এই বাচ্চাটা কি নিয়ে বাঁচবে? আজও ছোট, কিছুই বোঝে না, গিফট নিয়ে মেতে থাকে। কিন্তু ওর তখন কি হবে? একটা 8-10 বছর, 12 বছরের বাচ্চাও কিন্তু ছোট, তারও কিন্তু বাবা মা দুজনকেই প্রয়োজন হয়। হয়তো আমার এই কথা শুনে অনেকের পছন্দ হবে না, অনেকে হয়তো আমাকে কমেন্ট বক্সে যাতা কথা বলবে যে তুমি কি তোমার বাচ্চাটাকে হোস্টেলে পাঠিয়েছো, এরকম হয়তো বলবে। তাহলে কৃষাণুর বেলায় কেন বলছো? আমার বাচ্চাটা ব্রোকেন ফ্যামিলিতে নেই, ঠিক আছে? এই বাচ্চাটা হচ্ছে বাবা মায়ের ভাঙা সম্পর্কের মাঝখানে রয়েছে। এর যখন একটা স্কুলে ভর্তি হবে, একটা পরিবারের থেকে যখন ও স্কুলে যাবে, মানে ওর বাড়িতে থেকে যখন ও স্কুলে যাবে, আজকে ও ছোট তাই, দুদিন পর কিন্তু ওকে স্কুলে গেলে পরে গার্জেনরা দেখিয়ে বলবে ও ওই ছেলেটার মা, ওই একজন আরেকজনকে বলবে ওই ছেলেটার মা। ওর বন্ধুরা ওকে টিজ করবে, সেগুলো ও নিতে পারবে তো? কারণ ওরা যেহেতু পাবলিক ফিগার, ওর বাবা মা দুজনেই পাবলিক ফিগার, বাবা মা দুজনের ব্যাপারটাই সোশ্যাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি হয়ে গেছে, সবাই জানে।
ও যে স্কুলটায় পড়বে, ও যে মানুষগুলোর সাথে বন্ধুগুলোর সাথে মেলামেশা করবে, ওকে কিন্তু টিজ করবে, ওকে কিন্তু ওর মায়ের কথা জিজ্ঞেস করবে, কিরে তোর মা চলে গেছিল। কারণ কিছু পাকা বাচ্চা এরকম থাকে, থাকে, সব বাচ্চার কথা বলছি না, কিছু মানে পাকা বাচ্চা আহ, এরকমভাবে ছোট মানে বড় মুখে, ছোট মুখে বড় কথা বলে না, বলে। তো তখন ওর মনটা কেমন হবে। কিন্তু এটা যদি হোস্টেলেও থাকে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো কেউ ওকে করবে না। বাবা বাবার মতো দেখতে যাবে, মা মায়ের মতো দেখতে যাবে। তাহলে আমি আমি জানি টিনা খুব খারাপ, খুব খারাপ, মানে টিনা উচিত ছিল, যদি টিনা এই এই কারণে কোর্টে গিয়ে থাকে, আমি টিনা নামটা এই কারণেই নিলাম কারণ টিনা পৃথিবীতে প্রচুর মেয়ে আছে। কে টিনা আম, জানি না, আমি এই যে টিনা বলছি চিনি না গল্পটা, মানে এই হচ্ছে ব্যাপার। তো ও যদি এই ডিসিশনটা নিয়ে থাকে, তাহলে কিন্তু আমি বলবো না যে খুব মানে খারাপ, একেবারে মানে 100% খারাপ ডিসিশন নিয়েছে, সেটা আমি বলবো না। কারণ এটা মোটামুটি 50-50 আছে, এই কথাটা ভেবে। এবার যদি সন্দীপ সারা জীবনের জন্য একেবারে লিখিত পরিত করে ফেলে আইনের কাগজে যে আমি কোনো দিন বিয়ে করব না, তাহলে কিন্তু সন্দীপের ছেলে সন্দীপের কাছে থাকাটাই বাঞ্ছনীয়। কিন্তু সন্দীপ সে এখন থেকেই বলছে আমি নতুন করে বাঁচবো, নতুন করে মানে করব নতুন জীবন। তাকে বিয়ে দেওয়ার জন্য অনেক দিদিরা, ওর ভালোর জন্যই, ওটা আমি খারাপ বলছি না, ওর ভালোর জন্য, কারণ ও কি নিয়ে বাঁচবে, ঠিক কথাই। তো সেখানে আহ, সন্দীপও কিন্তু তখন ছেলেকে দেখতে পারবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। কারণ যিনি আসবে সন্দীপের জীবনে, তিনি কিন্তু একটি সন্তান চাইবে। এই দুই সন্তানের মধ্যে কিন্তু তখন ফারাক হবে। হয়তো সন্দীপ করবে না, কারণ দুজনেরই বাবা, সেই নতুন মা কিন্তু করবে, করবে। অতটা ভালো এখন মানে কি বলবো, অত ভালো ভাগ্য জানি না কৃষাণুর আছে কিনা। তবে হ্যাঁ, যদি সন্দীপ যেমন সব কিছু আইনের মাধ্যমে লিখিত পড়িত হয়, যদি সন্দীপ আহ, একদম মানে কি বলবো, সে স্ট্যাম্প পেপারে লিখে দেয় আমি জীবনে বিয়ে করব না, আমি এইভাবেই আমার মা বাবা আমার ছেলেকে নিয়ে থাকবো, তাহলে বলবো কৃষাণু যেভাবে আছে যেমন আছে সেইভাবেই থাকুক, এবং এইভাবেই ও বড় হোক। অনেকে বলে নিজে হাতে খেতে দেয় ওর পেট ভরে না, ও একটা লাইন পর্যন্ত টানতে পারে না, এই বয়সের ছেলেরা বেসিক লেখা লেখে। একদম ভুল কথা। একটা 3 বছরের ছেলেরা বেসিক লেখা লেখে না। আমার ছেলে 3 কমপ্লিট হয়েছে, মানে 3 বছর 5 দিনে ওকে স্কুলে ভর্তি করানো হয়েছিল। আমার ছেলে 3 বছর 5 দিনে কিচ্ছু পারতো না, মুখে মুখে সব পারতো, লিখতে পারতো না। আজকে ও ক্লাস 3-তে পড়ে। কিন্তু সেই প্রথম দিন 3 বছর 5 মাসের 5 দিনের পর থেকে আমি যে ওর পিছনে লেগেছি, মানে কোনো টিউশন না রেখে আমি ওর পিছনে লেগেছি, জানি মায়ের চাইতে বড় শিক্ষক হয় না। আমার ছেলে কিন্তু আজ পর্যন্ত যারা আমার ব্লগ দেখেছে বা যারা আমাকে পার্সোনালি চেনে ফেসবুকে, আহ, অন্য সোশ্যাল মিডিয়াতে, তো তারা জানে আমার ছেলে কিন্তু আজ পর্যন্ত ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। ক্লাস 3-তে পড়ে, এখনও এই বছরও কিন্তু ও ফার্স্ট হয়েই ক্লাস 3-তে উঠলো। তাহলে সেই ছেলেটা, যে ছেলেটা 3-তে মানে 3 বছর বয়সে লিখতে জানতো না, সেটা নিয়ে বড় বড় লোকেরা মানে গর্ব করে, মানে বলে আর কি, যে কৃষাণু 3 বছর হয়ে গেছে লেখাটুকু লিখতে পারে না। আমার ছেলেটাও কিন্তু পারতো না। 3 বছর বয়সটা এমন কিছু নয়, তোমার যে বলছে, সে যারা বলছে তারা একবার ভেবে দেখুক তো, তারা 3 বছর বয়সে কি করেছে। এই বয়সটা খেলবার সময়, বইয়ের বোঝা চাপিয়ে দেওয়ার নয়। ওই জন্য এই বয়সটার জন্য প্লে স্কুল। হ্যাঁ, তো যতটুকু শিখছে বা যেভাবে শিখছে সেটাই কিন্তু যথেষ্ট। অনেকে বলছে এখানে ভালো করে মানুষ হবে না, ডিসিপ্লিন শিখবে না, অমুক শিখবে না, তমুক শিখবে না, এটা শিখবে না। তাদের জন্য বলি, এই বয়সটাও শেখার বয়স শেষ হয়ে যায়নি, সবে এখনও পৃথিবীতে এসছে, এখনও সেই রক্ত মাংসের দলা যাকে বলে। ঠিক আছে, ওকে এখনও তৈরি করবার জন্য অনেক সময় পড়ে রয়েছে। আর ডিসিপ্লিন, ভালো ব্যবহার, ওগুলো পরিবারের মানুষের থেকেই মানুষ শিখে যায়। ওগুলো আলাদা করে পুঁথিগত দিয়ে বা অন্য কিছুভাবে শেখানো, ট্যাবলেট করে খাইয়ে শেখানো যায় না। তো আমার একটাই কথা, যদি বাবা মা দুজন দুজনের পথ বেছে নিয়েছে, মা তো বেছেই নিয়েছে, তাহলে তার জন্য হচ্ছে কৃষাণুর জন্য হোস্টেল ভালো। আর যদি সন্দীপে যে কথাটা বললাম সেটা যদি ও মেনে নেয়, তাহলে জন্য আমি বলবো সারা জীবন ওর বাবার কাছে থাকাই ভালো। এখন জানি না ওর মা কি ডিসিশন নিয়েছে বা কিসের জন্য কোর্টে গেছে, কি করেছে, এটা আমার মতামত, জানি না আমার মতের সঙ্গে কজন একমত হবে। এবার হচ্ছে বিয়ের ডেট। আমরা জানি, আরস ভাইয়ের মাধ্যমে জানি যে বিয়ে থা নাকি একটা কোন কালী মন্দিরে হয়েছিল। তো সেটা আমরা জানি, মানি, কার নামে শাঁখা সিঁদুর পড়ে সেটা আমরা সবাই বুঝতে পারি, আলাদা করে আর নাই বললাম এই সমস্ত ঘটনা। কিন্তু গান গাইছে শুনতে পাচ্ছ শর্ট ভিডিওতে, শুভ দৃষ্টি হবে 2 দিন পরে। তাহলে ওকেই আমি জিজ্ঞেস করি তোমার বিয়ের ডেটটা কবে? হ্যাঁ গামলা রানী, তোমার বিয়ের ডেটটা কবে? সবুর করতে বলছো,
গানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছ আর একটু সবুর করতে, দুদিন সবুর করতে, দুদিন পরেই শুভ দৃষ্টি হবে, নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছো। বিয়ে তো হয়েছে কিন্তু সেটা লুকিয়ে চুরিয়ে। কিন্তু এই যে মানে কি বলবো, ঘটা করে সব রকম নিয়ম আচার অনুষ্ঠান মেনে বিয়ে, যেটা 5 জন জানিয়ে সোশ্যালি, সেটা তো হয়নি, লুকিয়ে লুকিয়ে হয়েছে। সে সোশ্যালি যেটা সবাই জানবে, সেই বিয়েটা কবে, ডেট কবে? হুম খুব যে গান গাইছো শুভ দৃষ্টি হবে দুদিন পরে, কেন গাইছো? তাহলে নিশ্চয়ই বিয়ে খুব আসন্ন, খুব তাড়াতাড়ি বিয়ে তোমার, সেই জন্য গুটখাখোরকে তোমার সবুর করতে বলছো। আর নতুবা তুমি কন্ট্রোভার্সি চাইছো। তুমি যখন জানো যে এই গানটার উপরে যদি আমি শর্ট ভিডিও করি, প্রচুর প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি গান আছে, তোমাকে এইটাই কেন বাঁচতে হবে? তার মানে তুমি কন্ট্রোভার্সি চাইছো। তুমি জানো এটা নিয়ে করলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে ছিঁড়ে খাবে। তুমি ঠিক সেটাই চাইছো, তুমি কন্ট্রোভার্সি প্রত্যেক ভিডিওতে, প্রত্যেক মানে পুরো মাত্রায় চাও। ঠিক সেই জন্যই তুমি এই গানটা বেঁচেছো। তো তোমাকে জিজ্ঞাসা করি, তুমি যে গানটা তোমার গুটকাখোরকে কি বলবো ডেডিকেট করে গানটা গাইছো, এখন তো আবার ট্যাগ করে ওকে, ওর চ্যানেলটাকে ট্যাগ করে। তো যাই হোক, তো গাইছো, তো বিয়ের ডেটটা কবে? বিয়ে কি খুব তাড়াতাড়ি, খুব কাছেই বিয়ে? মানে ছেলেটাকে এরকম মানে মনের কামনা যে ছেলেটাকে হস্টেলে পাঠিয়ে দিয়েই আমি বিয়ের পিঁড়িতে বসে যাব, ব্যাস ঝাড়া হাত পা হয়ে গেলাম, টাকা দিয়ে সব মিটিয়ে নেব? সেটা যদি মনে হয় তাহলে বলবো ছেলেটার আশা ছেড়ে দাও, বাবার কাছে যেমন আছে থাকুক। আর যদি মনে করো না নিজে এস্টাবলিশড হব, যেমন তোমাকে তোমার শুভাকাঙ্ক্ষীরা বলে পড়াশোনা করো পড়াশোনা করো, সেই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, কারণ ওয়াইটিটা সারা জীবন কারোর জন্য নয়, কারোর জন্য ওয়াইটি সারা জীবন নয়। তো নিজের পায়ে দাঁড়ানো মানেই আমি ওয়াইটিতে কটা ভিডিও ছাড়লাম, কিছু পয়সা রোজগার করলাম, আমি সফল নারী হয়ে গেলাম, কখনো না। তো সেক্ষেত্রে আমি নিজে পড়াশোনা করব, ছেলেকে ওইখানে রেখে ছেলের ভবিষ্যৎ গুছাবো, আমি নিজে আমার নিজের পায়ে দাঁড়াবো, সেইগুলো যদি করো তাহলে ঠিক আছে। কিন্তু সেটা তো মনে হচ্ছে না তুমি করবে। মানে ছেলে যেন তোমার কাছে বোঝা, আর তোমার কাছে যেন যুদ্ধের জিনিস। ওর কাছে আছে, ও অনেক গিফট পাচ্ছে, আমি পাচ্ছি না, আমার কাছে নেই। আমাকে এত মানুষ ভালোবাসা দিচ্ছে না, তার কারণ ছেলেটা আমার কাছে নেই, ও ছেলে বেঁচে খাচ্ছে। আমার ছেলে আমার রক্তে মাংসে গড়া, আমার গর্ভ থেকে বেরোনো, আমি কেন ওকে এত কিছু পেতে দেবো? চলো ছেলেটাকে ওর কাছ থেকে ছিনিয়ে আনি, নিয়ে এসে হোস্টেলে নিয়ে এসে আমি বিয়ের পিঁড়িতে বসি। সেটা যদি করো তাহলে ঘৃণ্য মা, মানে মা শব্দের কি বল, মা শব্দটাকে তুমি কলঙ্কিত করবে, একেবারে ঘৃণ্য মা হয়ে যাবে। সেটা করো না। যদি মনে করো না আমি আমার পায়ে দাঁড়াবো, ছেলেটা কে হোস্টেলে রাখবো, ছেলেটাকেও আমি ভালো ভবিষ্যৎ দেবো, মা বাবা দুজনকেই পাবে, আমি আমার মতো দাঁড়াবো, তাহলে ঠিক আছে। কিন্তু তবু বলবো শেষে যে নিজের বাড়ির সন্তানকে বাড়ির চাইতে ভালো মানুষ কেউ করতে পারে না। অনেকে বলে হোস্টেলের ডিসিপ্লিন শিখবে, পড়াশোনা শিখবে, মানুষের মতো মানুষ হবে, তারা মানুষের মতো মানুষ হয় না। অনেক পুঁথিগত শিক্ষা হয়, অনেক সার্টিফিকেট হয়, ভালো জায়গায় র্যাঙ্ক করে, ভালো বড় হয়ে ভালো যে পদস্থ অফিসার হয়, কিন্তু সত্যি কি মনুষ্যত্ব, মানুষ কাকে বলে? যার মধ্যে মনুষ্যত্ব থাকে। পরিবারের সঙ্গে না থাকলে, পরিবারের সঙ্গে মিলেমিশে না থাকলে তার মধ্যে আমি মনে করি না কোনো মনুষ্যত্ব তৈরি হয়। কারণ সে আর 5 জনের সঙ্গে, বাইরের মানুষের সঙ্গে বড় হবে। হস্টেলে যে মানুষরা তৈরি হয়, তারা মানে যে মানুষ হয়, আমি কখনোই কোনোটাকেই খারাপ বলছি না, তারা কিন্তু একটা অন্য অন্য লেভেলের তৈরি হয়। আর যারা বাড়ির সাথে, বাড়ির নিজের আত্মীয় স্বজনের সাথে, পরিবারের সাথে, আশেপাশের বন্ধু বান্ধবের সাথে, বাড়ির সব কিছুর সাথে যারা বড় হয়, তাদের মানে মানসিকতার লেভেলটা কিন্তু অন্যরকম হয়। তারাই মনে হয় প্রকৃত মানুষ হয়। দুটো বেশি পয়সা ইনকাম করলাম, একটা ভালো র্যাঙ্কে কাজ করলাম, তাহলেই বলে মানুষ মানুষের মতো মানুষ। হয়তো আমি বোঝাতে পারছি যে কী সেন্সে আমি মানুষের মতো মানুষটা বললাম আর কি। তো চলো বন্ধুরা, অনেক আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছি, শরীরটা খুব একটা ভালো নেই বলে, ঠান্ডা লেগেছে, এমন গলায় ব্যথা। তো চলো, নিশ্চয়ই ভিডিওটা স্কিপ না করেই দেখেছো। এরপরে হয়তো আর কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে করবে না। কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাবে, কিন্তু বলবে এটা কেন বললে, আমি তো ভিডিওতে বলেই দিই। আর যাই হোক, কালকের ভিডিওটা দেখে, মানে কালকের ভিডিওর কমেন্ট বক্সটা দেখে আমি অবাক হয়ে গেছি। এমনকি অনেকেই বলছে, বাবা এটা তুমি কি শোনালে গো? আমি কি সত্যিই বলেছিলাম যে নাটক? আমি আবারও বলছি, আমি কি সত্যিই বলেছিলাম নাটক? কিন্তু কে বলেছিল, সেই কথাটাকে আমি কিভাবে খণ্ডন করেছিলাম, সেটা ভিডিও না দেখলে কি করে বুঝবে বলো? চলো, ভিডিও তার জন্য দেখতে হবে, তাই তো? চলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি কোথাও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।